নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি গুড মর্নিং কলকাতা। 12 দিনের মাথায় ফের মালদায় শুট আউট। দুলাল সরকার খুনের কিছুদিন পর এবার গুলিবিদ্ধ তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। হাসপাতালে চিকিৎসাধীন বকুল। আহত তৃণমূল কর্মী এসারউদ্দিন শেখও। গুলিতে নিহত তৃণমূল কর্মী হাসা শেখ। হামলার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তদন্তে পুলিশ। ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের রেশ এখনো কাটেনি। সেই মর্মান্তিক ঘটনার পর 12 দিন কাটতে না কাটতেই ফের শুট আউট মালদায়। গুলিতে মৃত্যু তৃণমূল কর্মী হাসা শেখের। গুলিবিদ্ধ কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুর তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ এবং আরও এক তৃণমূল কর্মী এসারউদ্দিন শেখ। তারপরে এনারা ফিতা কাটার পরে প্রায় 15-16টা লোক গিয়ে মানে মারধর করতে লাগলো। গুলি চালাতে লাগলো, ইট দিয়ে মারতে লাগলো। সূত্রে খবর, মঙ্গলবার সকালে কালিয়াচকের নয়াবস্তি এলাকায় ড্রেন ও রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন অঞ্চল সভাপতি বকুল শেখ। অভিযোগ, ঠিক সেই সময় তৃণমূলেরই অপর এক গোষ্ঠী আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর উপর হামলা করে। বেশ কয়েক রাউন্ড গুলি চলে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এক তৃণমূল কর্মী হাসা শেখ। তৎক্ষণাৎ মৃত্যু হয় তাঁর। অঞ্চল সভাপতি বকুল শেখের মাথায় গুলি লাগে। গুলিতে আহত আরও এক তৃণমূল কর্মী এসারউদ্দিন শেখ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বকুল এবং এসারউদ্দিন। তৃণমূলের সম্পূর্ণ একটা গোষ্ঠীতন্ত্র, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে, এলাকা দখলের লড়াই। এবং কালিয়াচক আমরা জানি, ওখানে জাল নোট থেকে আরম্ভ করে ড্রাগের চক্র, জমি জায়গার বিজনেস, একটা চরম দুর্নীতির চরম শিখরে পৌঁছেছে। পুলিশ চুপ করে আছে আর তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। অপরাধীদের সম্পৃক্তকরণ এমন ভাবে তৃণমূলে আছে যে তারা ভাগের লড়াইয়ে, এই ভাগ আর করে খাওয়ার লড়াই, ভাগ করো হিস্সা, এই হিস্সার লড়াইয়ের নিকেশ রাজনীতি নিয়েছেন। এবং সেটাতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, শুধু মালদা নয়, সারা পশ্চিমবঙ্গতে অপরাধীরা মনে করছে এটা তাদের স্বর্গরাজ্য। এবং এই ঘটনার সঙ্গে জড়িত আছেন কংগ্রেসের জাকির শেখ। তিনি একটা বড় ধরনের দুষ্কৃতী। তিনি এই ঘটনার সঙ্গে সরাসরিভাবে যুক্ত আছেন। 2026 সালে বিধানসভা নির্বাচন আছে। এই বিধানসভা নির্বাচন নিয়ে বিরোধীরা পুরো আতঙ্কিত, তাই তারা দুষ্কৃতীদের উস্কে দিবার চেষ্টা করছে। কালিয়াচকে গুলি চালানোর ঘটনায় কালিয়াচক থানার পুলিশের জালে এক ব্যক্তির নাম তাহির মোমিন। তাহির যদুপুরের বাসিন্দা। ঘটনার পরই থমথমে এলাকা। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। গৌতম চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। মালদায় তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা, আর সেই আবহেই এবার মুর্শিদাবাদে তৃণমূল নেতাকে খুনের চক্রান্ত। অভিযোগ মুর্শিদাবাদের নওদা ব্লক তৃণমূল সভাপতির। অভিযোগ তৃণমূলেরই বিধায়কের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা। অভিযোগ উড়িয়ে দাবি বিধায়ক শাহিনা মমতাজ খানের। দলীয় নেতাকে খুনের চক্রান্ত, অভিযোগ বিধায়কের বিরুদ্ধে। ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে, দাবি তৃণমূল বিধায়কের। কিছুতেই থামছে না রাজ্যের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের 2 সপ্তাহের মধ্যে ফের চলল গুলি। মালদায় গুলিকাণ্ডের মধ্যেই মুর্শিদাবাদের নওদা তৃণমূল ব্লক সভাপতি শফিউজ্জামান শেখকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ। একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এনে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শফিউজ্জামান শেখের। আমি কি বলছি, আমি এক কাজ করবো। হ্যালো, হ্যাঁ, মেরে দেবো? না না, এখন শুরু করতে হবে না, এখন চুপচাপ থাকতে হবে। এখন একদমই শান্ত থাকতে হবে, সবকিছু দেখা যাবে না। আপনি বলছেন না মেরে দেবে, তখন মেরে দিলে ভালো করতাম। এখন শান্ত থাকতে হবে, শান্ত একদম শান্ত। আমার ছেলেপেলেরা কেউ যেন উত্তেজিত না হয়। আমি চাই না আমার ছেলেরা কেউ যেন উত্তেজিত না হয়। সবাই শান্ত থাকবে, শান্ত চাই, শান্তি চাই। কখনো উগ্র রাজনীতি করে না।
ওরা বলছে না, আপনি যখন বললেন না মেরে দিতে, তখন যদি মেরে দিতাম তখন ভালো করতাম। এখনকার কথা এখন বলুন, তখনকার কথা বলি কোনো লাভ নেই, এখন চুপ থাকতে হবে। 2019-এর উপনির্বাচন এবং 2021-এর বিধানসভা নির্বাচনে নওদা বিধানসভায় জয়ী হয়েছেন শাহিনা মমতাজ, কিন্তু নওদার মানুষ তাকে কাছে পায়নি বলে অভিযোগ শফিউজ্জামান শেখের। বিধায়ক শাহিনা মমতাজের এলাকার উন্নয়নের টাকার হিসেব নিয়েও প্রশ্ন উঠেছিল। 24-এর লোকসভা নির্বাচনে বিধায়ককে এলাকায় পাওয়া যায়নি বলে তাকে বয়কট করে নওদা ব্লক তৃণমূল কংগ্রেস। তারপরেই খুনের ষড়যন্ত্রের অভিযোগ করেছেন নওদা ব্লক তৃণমূল সভাপতি শফিউজ্জামান স্বয়ং। যেহেতু প্রকাশ্যেই তিনি বিরোধিতায় নেমেছেন, সেই অডিও অন্ততপক্ষে আমরা প্রকাশ করাটাই সঠিক বলে মনে করছি। আমাদেরও ধৈর্যের বাঁধ ভেঙেছে। সোমবারই মুর্শিদাবাদের জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছেন শফিউজ্জামান শেখ, যদিও সেই ইস্তফা এখনো গৃহীত হয়নি বলেই সূত্রের খবর। অন্যদিকে শফিউজ্জামানকে খুনের চক্রান্তের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিধায়ক শাহিনা মমতাজ খান। পাল্টা তৃণমূল বিধায়কের অভিযোগ, শফিউজ্জামান নিজের লোকেদের দিয়ে ফোন করিয়ে তাকে উত্তেজিত করছে। পুরো বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন। তারই প্রি প্ল্যান করে আমাকে ফোন করা হয়েছিল, তবুও আমি বলেছি, কি বলেছি সকালে কিন্তু শুনেছি, কারণ আমি বলেছি বারবার করে এসব কোনোদিন করতে না, আমি এই নোংরা রাজনীতি কখনো করি না, এবং আমার এমন অন্যায় করেনি শফিউজ্জামান যে আমি তাকে মার্ডার করতে যাবো। ওরই লোক দিয়ে করাচ্ছে, এর আগেও করেছিল আর একটা, আবার করাচ্ছে, করাচ্ছে। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি, কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না গোষ্ঠী কোন্দল। ব্লক সভাপতি এবং বিধায়কের এই কোন্দলে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। কলকাতা টিভি। স্যালাইন কাণ্ডে এসএসকেএমে ভর্তি 3 প্রসূতির অবস্থা সংকটজনক। 13 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে চলছে নজরদারি। মঙ্গলবার স্যালাইন কাণ্ডের তদন্তে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে যায় সিআইডির 3 সদস্যের প্রতিনিধি দল। 2 জন পিজিটি, 4 জন নার্স, গাইনোকোলজিস্ট বিভাগের প্রধান ডক্টর আলাউদ্দিন সহ এই রাতের দায়িত্বপ্রাপ্ত 2 জন সিনিয়র চিকিৎসককে জিজ্ঞাসাবাদ। প্রসূতি মৃত্যুর ঘটনায় মেদিনীপুর জুড়ে উত্তেজনা। এই আবহে মঙ্গলবার স্যালাইন কাণ্ডের তদন্তে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে যায় সিআইডির 3 সদস্যের প্রতিনিধি দল। দলটি সিআইডির খড়গপুরের অফিস থেকে এসেছে বলে খবর। দলটি মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী এবং সুপার জয়ন্ত রাউতের সঙ্গে কথা বলে, একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখেন। সোমবার স্যালাইন কাণ্ডে গাফিলতি মেনে নিয়েছে রাজ্য প্রশাসন। এই নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে নবান্নে। সেই রিপোর্ট পর্যালোচনা করেই সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। এই স্যালাইন এখনো মজুদ রয়েছে। সেই স্যালাইন ভুল করে যদি কোনো কেউ ব্যবহার করে ফেলে, যদি কোনো ইন্টার্ন ব্যবহার করে ফেলে, যদি কোনো সিস্টার দিদি নার্স ব্যবহার করে ফেলে, তারপর তদন্ত কমিটি করে বলা হবে। এই যে আপনারা জানেন যে একটা নির্দেশিকা আসছে কি একটা হোয়াটসঅ্যাপে, কোনো প্রপার ডেজিগনেশন নেই যে কার তরফ থেকে বলা হচ্ছে। নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অপসারণ করতে হবে। এসএসকেএমে ভর্তি 3 প্রসূতির অবস্থা সংকটজনক। 2 জনের ইউরিন আউটপুট শূন্য, কিডনি ও ফুসফুস খারাপ, আর একজনেরও কিডনি ফুসফুসের অবস্থা ভালো নয়। 13 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে চলছে নজরদারি, জানান এসএসকেএমের অধিকর্তা। রবিবারই 3 প্রসূতিকে মেদিনীপুর থেকে গ্রিন করিডোর করে এসএসকেএমে আনা হয়। কলকাতা টিভি। আবাসের তালিকা ঘিরে বিতর্ক পিছু ছাড়ছে না। এবার তালিকা থেকে বাদ গিয়েছে কালচিনির প্রায় 100 চা শ্রমিকের নাম। প্রতিবাদে বিক্ষোভ দেখান শ্রমিকেরা। কালচিনির ভার্নাবাড়ি চা বাগানের শ্রমিকেরা মঙ্গলবার প্রতিবাদে সামিল হন বিডিও অফিসের সামনে। অবিলম্বে সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন তারা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস বিডিওর। তাদের নিজস্ব বাড়ি নেই। প্রায় 150 বছরের পুরনো চা বাগানের জীর্ণ শ্রমিক আবাসনে থাকেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার বাড়ি যোজনায় নিজস্ব ঘর পাবেন ভেবে আশায় বুক বেঁধেছিলেন চা শ্রমিকরা। স্বপ্ন ভঙ্গ হয়েছে। শখানেক শ্রমিকের নাম কাটা গিয়েছে আবাস তালিকা থেকে। প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন কালচিনির ভার্নাবাড়ির চা বাগানের শ্রমিকরা। মঙ্গলবার তাঁরা বিক্ষোভ দেখান কালচিনি বিডিও অফিসের সামনে। তাদের অভিযোগ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। কবে সমস্যা মিটবে তাদের? প্রশ্ন শ্রমিকদের। अभी 150 साल का हाँ, वो घर को देख के हमको ये कागज दिया। कागज में अभी बोलता है कि तुम्हारा पक्का घर हाँ?
पक्का घर बोल रहा है और मेरा नहीं होगा बोल रहा है, पक्का घर बोल दिया। আপনার তো ঘর নেই नहीं है, अपना घर नहीं है, कंपनी का क्वार्टर है। নিজের বাড়ি নেই, বর্ষায় জল ঢুকে বিপত্তি ঘটে, বাড়ির প্রয়োজন থাকলেও পাচ্ছেন না বাড়ি। হ্যাঁ কাটে দিছে। আগে লিস্টের নাম ছিল? হ্যাঁ ছিল। এখন নাম নেই? এখন নাম নাই। এখন আসেনি, ঘরে ইনকোয়ারিতে আসেনি? আসছিল, আমি সিগনেচার করে দিচ্ছি। আচ্ছা, ঘর কেমন আছে এখন? আমার ঘর তো নাই, বাগানের বাড়ি। ধাপে ধাপে সমীক্ষা হওয়ার পরেই আবাসের প্রকৃত উপভোক্তাদের নাম তালিকাভুক্ত হয়েছে। অভিযোগ জমা পড়লে খতিয়ে দেখার আশ্বাস বিডিওর। এরকম নানাবিধ টোটাল 11টা এক্সক্লুশন ক্রাইটেরিয়া আছে। সেই এক্সক্লুশন ক্রাইটেরিয়ার কোনো একটাতে যদি সেই লোকটা পড়ে যায় তাহলে কিন্তু তিনি ইনএলিজিবল ট্রিট হবেন এবং তিনি ঘরটা পাবেন না। এইটুকুই আমাদের পক্ষ থেকে বলা। জমা দিয়েছে, কমপ্লেনটা আগে জমা দিলে ভালো করতো। যখন 7 দিন সময় দিয়েছিলাম, গ্রামসভাতে কমপ্লেনটা উঠে আসার কথা ছিল, গ্রামসভাতে পাস হয়ে ব্লক কমিটিতে পাস হয়ে ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে পাস হয়ে গেল। এখন যদি সে কমপ্লেনটা দেয়, সে দিতে পারে, আমরা কমপ্লেনগুলো আমরা ডিসপোজ করব। দিন ফিরবে কি আদৌ? মাথার ওপর পাকাপাকি ছাদ পাবেন কি কখনো? আবাসের তালিকা থেকে নাম বাদ পড়ায় আশা নিরাশার দোলায় দুলছেন চা শ্রমিকরা। প্রশাসনের দাবি, সব নিয়ম মেনেই উপভোক্তাদের তালিকা তৈরি করা হয়েছে। শুরু হয়েছে বিতর্ক। অজয় শাহের রিপোর্ট, কলকাতা টিভি। কলকাতা টিভির খবরের জের। বিডিওর নির্দেশে আবাসের প্রথম কিস্তির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি তপন মণ্ডল। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনার 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খুরশি গ্রামে। অন্যদিকে কালচিনির আবাসের তালিকা থেকে চা বাগানের প্রায় 100 শ্রমিকের নাম বাদ পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন চা শ্রমিকরা। প্রশাসনের হস্তক্ষেপে আবাসের প্রথম কিস্তির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি। কলকাতা টিভির খবরের জেরে বিডিও উৎপল পাইকের নির্দেশে 60,000 টাকা বিডিওর কার্যালয়ে ফেরত দিয়ে যান বুথ সভাপতি তপন মণ্ডল। 12 ডিসেম্বর কলকাতা টিভিতে প্রথম খবর হয় চন্দ্রকোনার 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খুরশি গ্রামের তৃণমূলের বুথ সভাপতি বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি পেয়েছেন ও প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন। খবর প্রকাশ হতেই সরব হয় তৃণমূলের স্থানীয় নেতারা। এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন। টাকা ফেরত দিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে বুথ সভাপতি। টাকাটা ফেরত দিলাম, আমি এখন গোষ্ঠীদ্বন্দ্বের শিকার এবং নাজির হোসেন খান আমাকে কিছু টাকা চেয়েছিলেন, ওই পাকা বাড়ি আছে বলে ভয় দেখিয়ে আমি দিইনি বলে ওই জন্য গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। সমীক্ষার সময় উপভোক্তা ভুল বাড়ি দেখিয়েছিল বলে বিডিওর দাবি। আমি বলি যে এটি সরকারের যে টাকা, প্রথম কিস্তি যে 60,000 টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকেছিল সেটা ফেরত দিতে হবে। তো উনি কথা রেখেছেন, উনি ব্যাংক থেকে টাকা তুলে উনি আমাকে ফেরত দিয়ে গেছেন। আমরা অভিযোগ পেলেই আমরা এগুলোর তদন্ত করব। আবাসের তালিকা থেকে কাটা পড়েছে চা শ্রমিকদের নাম। প্রতিবাদে কালচিনি বিডিও অফিসে বিক্ষোভ দেখান ভানবাড়ি চা বাগানের শ্রমিকরা। 150 বছরের পুরনো ভগ্নপ্রায় শ্রমিক আবাসনে থাকেন। নিজেদের বাড়ির আবেদন জানিয়েও পাচ্ছেন না বাড়ি। अभी 150 साल का, हाँ, वो घर को देख के हमको ये कागज दिया। कागज में अभी बोलता है कि तुम्हारा पक्का घर, हाँ, पक्का घर बोल रहा है और मेरा नहीं होगा बोल रहा है, पक्का घर बोल दिया। আপনার তো ঘর নেই? नहीं है, अपना घर नहीं है, कंपनी का क्वार्टर है। নিজের বাড়ি নেই, বর্ষায় জল ঢুকে বিপত্তি বাঁধে। বাড়ির প্রয়োজন থাকলেও পাচ্ছেন না বাড়ি। হ্যাঁ কাটে দিছে। আগে লিস্টের নাম ছিল? হ্যাঁ ছিল। এখন নাম নেই? এখন নাম নাই। আসেনি, ঘরে ইনকোয়ারিতে আসেনি? আসছিল, আমি সিগনেচার করে দিচ্ছি। আচ্ছা, ঘর কেমন আছে এখন? আমার ঘর তো নাই, বাগানের বাড়ি। আবাসের বাড়ি নিয়ে বিতর্ক চলছে। একদিকে খবরের জেরে প্রশাসনের হস্তক্ষেপে অযোগ্য উপভোক্তারা ফেরত দিচ্ছেন কিস্তির টাকা, অন্যদিকে আবাসের তালিকায় নাম থাকলেও নাম কেটে দেওয়ার অভিযোগ উঠছে, যার জেরে শুরু হয়েছে নয়া বিতর্ক। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। কলকাতায় নেতাজি নগর এলাকায় ভেঙে পড়ল 4 তলা বাড়ি। 99 নম্বর ওয়ার্ডের ঘটনা। বহুতলটি খালি থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রযুক্তি নির্ভর করে বহুতলটি উচ্চতা বাড়ানোর প্রক্রিয়া চলাকালীন বিপত্তি ঘটেছে বলে জানা গিয়েছে।
গার্ডেন রিচ থেকেও শিক্ষা নিল না কলকাতা, ফের ভেঙে পড়ল বহুতল। অভিযোগ, জলাজমি বুঝিয়ে গড়ে উঠেছিল বহুতলটি, বেশ কিছুদিন ধরে ক্রমশই বসে যাচ্ছিল। মঙ্গলবার দুপুরে তা ভেঙে পড়ে। দেখো, আমি আমার প্রথমে বলবো, দিলীপকে বলবো দেখানোর জন্য যে মারাত্মকভাবে কিন্তু এই বাড়িটি ভেঙে পড়েছে এবং ভেঙে পড়ে দেখো, শুভ অ্যাপার্টমেন্ট 3/47/D বিদ্যাসাগর কলোনি, এই বিদ্যাসাগর কলোনি, এখানে এই বাড়িটি ভেঙে পড়েছে। এই বাড়িটি বেশ কয়েকদিন ধরেই কিন্তু এর বসে যাচ্ছিল এবং সেই বসে যাওয়া অবস্থায় কিন্তু সেই বাড়িটিকে হাইড্রোলিক দিয়ে তোলার চেষ্টা হচ্ছিল, যে ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে, দেখো সেই হাইড্রোলিক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে, যে জগগুলো মানে টেকনিক নতুন পদ্ধতি অবলম্বন করে কিন্তু সেই বাড়িটিকে সোজা করা হচ্ছিল, এমনটাই কিন্তু অভিযোগ। খবর জানতে পারলাম যে বাড়িটা ভেঙে পড়েছে হঠাৎ। এটা আমাদের এক জানাশোনা ছেলেরই বাড়ি, সুভাষ বলে একটা ছেলে, ও রেলে চাকরি করে, ওর বাড়ি না, একটা প্রমোটিং করেছে না, এখন ছিল না, এরা যেহেতু রিপেয়ার হচ্ছিল, বিপজ্জনক মানে একটু বেন্ড ছিল, সেটাকে সোজা করতে গেছিল জগ দিয়ে, একটা সংস্থাকে দিয়ে, সেই করতে গিয়ে এই বিপত্তি। বাড়িটি প্রায় 10 বছরের পুরনো ছিল। হাইড্রোলিক দিয়ে বাড়ির উচ্চতার বাড়ানোর কাজ চলছিল। পুরসভার অনুমতি ছাড়াই এমন কাজ হচ্ছিল বলে অভিযোগ। নিচের যে ফ্ল্যাটটা ভেঙে পড়লো তখন প্রমোটারের টনক নড়েছে, ঠিক আছে। এবার উনি এসে আমাদেরকে বললেন যে বাড়িটা পেছন দিকটা একটু হেলা ছিল, স্লাইড। তখন আমরা বুঝিনি, প্রথম যখন কিনেছিলাম তখন বুঝিনি, পরের দিকে আমরা নোটিস করি যে ওটা একটু হেলা আছে। তো উনি তখন বললেন, এবং জল দিলে দেখলাম ওদিকে চলে যাচ্ছে, এদিকে কোনো ঢাল হয়ে গেছে। এবার বলার পরে তখন উনি বললেন যে আমি করে দেবো, তোমরা যদি রাজি থাকো বলো, আমি কোম্পানির লোক নিয়ে আসবো, আমি খরচা দেবো, আমি সব কিছু করবো। স্থানীয় কাউন্সিলর বেআইনিভাবে 4 তলা বাড়ি তৈরির অনুমোদন দিয়েছিলেন। শুরুতে কাউন্সিলরের দিকে আঙুল উঠলেও জানা যাচ্ছে বাড়ির মালিকদের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। বিধায়ক আছে, আমরা আলোচনা করবো, কথা বলবো। আমরা ইমিডিয়েট যে উইদাউট পারমিশন বা পারমিশন নিয়ে করেছে তার একটা কপি দেখা, যে করেছে তাকেও, এবং যে কোম্পানিকে বা কনস্ট্রাকশনকে দিয়ে করাবার জন্য তারা কাজটা করেছে, ইমিডিয়েট তাদেরকে অ্যারেস্ট করে আমরা বলতে চাইছি, মানে কজ কিসের জন্য এত বড় একটা রিস্ক নিয়ে কাজ করে কোম্পানি, নাগরা কোম্পানি করেছে, তারা কি ভেবে এই দায়িত্বটা নিল, আর যে দিল সে কি ভেবে দায়িত্বটা। এই মুহূর্তে যেটা আছে, বাড়িটা বিপজ্জনকভাবে হেলে আছে এবং এই বাড়িটা ঠিকভাবে ডিসমেন্টল না করতে পারে আশেপাশে 2-3টে বাড়িতেও আমরা পুলিশ লোক সরিয়ে দিয়েছি সবাইকে, যে যেহেতু এই যে বললাম এগুলিও তো বেআইনি বাড়ি আছে, এগুলো নিজস্ব বাড়ি, প্রমোটিং না, ডেভেলপার করে নিজস্ব, কিন্তু এগুলিও যে কতটা সুরক্ষিত এটা বলা মুশকিল। এই জন্য পুলিশের থেকে এদের সবাইকেই সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা প্রথম চেষ্টা করছি কর্পোরেশন বাড়িটাকে ফেলে যাওয়া, ডিসম্যান্টেল করে দিয়ে এই যে ফার্দার কোনো ক্যাজুয়ালিটি যাতে না হয় তার ব্যবস্থা করা। কলোনির অধিকাংশ এলাকায় জলাভূমি বুঝিয়ে তৈরি হয়েছে বহুতল, আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। এই ধরনের যে ফেলিওরটা হয়েছে দেখে আমার মনে হচ্ছে যে বাড়ি টিল্ট করেছে, বাড়ির ফাউন্ডেশন টিল্ট করে গেছে। একটা দিকের তুলনায় অন্য দিকে ফাউন্ডেশন যদি বেশি টিল্ট করে, প্রথম দিকে হচ্ছে বাড়িতে কিছু ভিজিবল ক্র্যাকস আসতে শুরু করে, দেওয়ালে ক্র্যাক আসে, বিমে আসে, স্ল্যাবে আসে, ফলে সেই ক্র্যাকগুলো দেখে একটা অনুমান করা যায় যে বাড়িটা আসলে হেলে যাচ্ছে কোনো একটা দিকে। এই সময়টাই যদি খানিকটা ইন্টারভেন করতে পারতেন ওরা, হয়তো আজকের এই টপল করে যা বলতে যা বোঝায় আটকানো যেত। শহরের যত্রতত্র গড়ে উঠেছে বহুতল। গার্ডেন রিচ কাণ্ডের পর পুরসভার নজরদারির গাফিলতির বিষয়টি উঠে আসে। এক্ষেত্রেও কি এমন ঘটেছিল? আপাতত উত্তর পাওয়ার অপেক্ষা। দেবাশিস সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে শুনানি। কলকাতা হাইকোর্টের রায় কি বহাল থাকবে, বাতিল হবে 2016-র পুরো প্যানেল? প্রশ্ন উঠছে। সেখানেই আপনাদের জানিয়ে রাখি, আজ সেই মামলার শুনানি রয়েছে এবং সেখানেই একাধিক যে প্রশ্ন, সেই প্রশ্ন সামনে আসছে। এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি
সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে শুনানি। কলকাতা হাইকোর্টের রায় কি বহাল থাকবে? বাতিল হবে 2016 পুরো প্যানেল? সেই প্রশ্নই উঠছে। আমরা এই বিষয়ে কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কি সম্ভাবনা রয়েছে? সেক্ষেত্রে কি কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকবে, কি মনে হচ্ছে? পীযূষ দা, তোমার কথা একেবারেই স্পষ্ট নয়, স্থান পরিবর্তন করে কথা বললে সুবিধা হবে। না, খুব স্পষ্ট নয়। হ্যালো, হ্যাঁ পীযূষ দা। সুপ্রিম কোর্টের এবং অযোগ্য প্রার্থীদের যদি পার্থক্য সংক্রান্ত রিপোর্ট যদি জমা পড়ে, এই রিপোর্টের ভিত্তিতে কিন্তু আজকে বিচার। পীযূষ দা, তোমার কথা স্পষ্ট নয় একেবারেই। আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করব। অবশ্যই আমাদের এই যে মামলার শুনানি রয়েছে, সেই মামলার শুনানির উপর নজর থাকবে। সেখানে যেই প্রশ্নটা সামনে আসছে বারংবার, যে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায় কি বহাল থাকবে এবং সেই বিষয়ে কি একই রকম রায় দেবে সুপ্রিম কোর্ট, সেই প্রশ্নই কিন্তু সামনে আসছে। এবং একই সঙ্গে প্রশ্ন কিন্তু আরও আসছে যে তাহলে কি 2016 পুরো যে প্যানেল, সেই পুরো প্যানেলই কি বাতিল হবে? প্রশ্ন থাকছে সেখানেও। আমরা এর আগেই দেখেছি একাধিকবার পিছিয়ে যাওয়ার পরই গত 19শে ডিসেম্বর চাকরি বাতিল মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে, এবং গত শুনানিতে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখেও পড়েছিল রাজ্য এবং এসএসসি। সেদিন শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছিল। দেখেছিলাম আমরা এর আগের শুনানিতে, যেহেতু 26,000 চাকরি বাতিল মামলার যে শুনানি, অবশ্যই সেখানে প্রত্যেকেই কি যোগ্য নাকি সেখানে সেই প্রত্যেকেই কি অযোগ্য নাকি সেই অযোগ্যদের মধ্যেও কেউ যোগ্য আছেন, সেই বিষয়ে প্রশ্ন রয়েছে এবং সেই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে জানতে চেয়েছিল শীর্ষ আদালত। গুড মর্নিং কলকাতা আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।